আমাদের বাংলার ৬টা ঋতু। ৬টা ঋতুর মধ্যে হেমন্তকাল পল্লী গ্রামের চাষিদের কাছে উৎসবের কাল। কারণ এই হেমন্তকালেই তারা নতুন সোনালী ধান কেটে এনে ঘরে বোঝাই করে, এবং তার কারণ একটাই, কারণ হেমন্তকালই তাদের নবান্ন উৎসবের কাল। হেমন্তকালের সন্ধ্যের সময় মানে গোধূলি লগ্ন থেকেই পল্লী গ্রামে চাষিদের ঘরে নবান্ন উৎসবের আমেজ তৈরি হয়। প্রত্যেকের ঘরে ঘরে পবিত্র অগ্নিশিখার প্রদীপ জ্বলতে থাকে। সব মিলিয়ে একটা মোহময়ী পরিবেশের সৃষ্টি হয়, আর তার সঙ্গে জোরে হেমন্তকালের হালকা হিমেল হাওয়া, শীতের আসার আগমন বার্তা এই হেমন্তকালই নিয়ে আসে, এবং সেই হাওয়ার সঙ্গে সঙ্গী হয় ঝিঝি পোকার ডাক আর কুয়াশার সাদা চাঁদে মাঠের মধ্যে, মাঠে ঘাটে চতুর্দিকে বিস্তৃত হয়ে থাকে আস্তে আস্তে। সঙ্গে শুক্লপক্ষের দ্বিতীয়ার তিলতে চাঁদ যেন মেঘেদের সঙ্গে খেলা করে বেড়ায় সারা রাত জুড়ে, সারা আকাশ জুড়ে। ঠিক এই সময়ই ঘটে গেছিল অনেক বছর আগে একটা ভৌতিক ঘটনা। ফিয়ার ব্লগ অনুভবী সারা। বলাইবাবু বাড়ি ফিরছিলেন চাকরি ক্ষেত্র থেকে। গ্রামের পথে উঠতেই ওনার কানে ভেসে আসলো একটা হালকা আওয়াজ। রে বলাই, একটু দাঁড়িয়ে যা, কোথায় যাচ্ছিস এত তাড়াতাড়ি করে? বলাইবাবু চমকে পেছনের দিকে তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। চারিদিক শুনশান, চারিদিক নিস্তব্ধ, কালো রাত। কারণ শুক্লপক্ষের চিলতে চাঁদ তো আর প্রকৃতিকে আলোকিত করতে পারে না। তিনি আবারও এক পা দিয়ে হাঁটতে লাগলেন। পেছন থেকে দুটো ডাক, বলাই, বলাই। উনি চমকে উঠে আবার তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ওনার আওয়াজটা শুনে মনে হয়েছিল যে আরে, এটা হরেন মুখুজ্জের গলা না? তিনি তো আমাদের গ্রামের মোড়ল। কিন্তু তা কি করে সম্ভব? উনি তো অনেক মাস হয়ে গেল উনি মারা গেছেন, প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেল মারা গেছেন। এটা কি করে সম্ভব? উনি ভাবতে ভাবতে আবারও বাড়ির দিকে অগ্রসর হলেন, কিন্তু আবারও সেই দুটো ডাক ওই একই গলায়, বলাই, বলাই। উনি তাড়াতাড়ি করে, ভয় পেয়েছেন ঠিক বলা যায় না, কিন্তু কি ভেবে উনি আরো তাড়াতাড়ি করে ওই ডাকের ভ্রুক্ষেপ না করে উনি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে চলে আসলেন। তারপর ঘটল ঘটনা। ওনার সঙ্গে একটা সত্যি ভৌতিক ঘটনা। নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগে আপনাদের স্বাগত। আমি রূপম চক্রবর্তী, সঙ্গে সাউন্ডে আছে সমীরণ রয়। এখানে বলে রাখি, আমাদের কাছে ঘটনা পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হবে। আমাদের মেল আইডি রয়েছে সপ্তর্ষি চক্রবর্তী 204@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে রয়েছে 9635493476, যেখানে আপনারা আপনাদের জীবনের সত্যি ভৌতিক ঘটনা হোক বা অলৌকিক ঘটনা হোক লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে রয়েছে, যেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা আপনাদের সুবিধা হবে। ফিয়ার স্পেস @ ব্লগ লিখে
আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনারা ফেসবুক পেজেও আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের সমস্ত ঘটনাই আমরা আমাদের ফিয়ার লোকের টিমের সঙ্গে আর শেয়ার করব। আর আরেকটা কথা আগেও বলেছি, এখনো বলছি, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অনেক ভালো ভালো ঘটনা আসবে, আপনারা যাতে মিস না করেন। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদের পরের গল্প শোনানোর জন্য এনার্জি জানায়। তো বেশি কথা না বলে আমি চলে আসছি আজকের ঘটনায়। এটা বলাইবাবুই আমাকে লিখে পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপ নম্বরে। ঘরের নেতৃত্বে উনি ছিলেন, উনি গ্রামের মোড়ল হিসেবে উনি ভালো কাজই করতেন, কিন্তু ওনার দুটো ব্যবসা ওনাকে মানুষের কাছে খারাপ করে তুলেছিল। ওনার একটা ব্যবসা ছিল সুদের ব্যবসা, আরেকটা ব্যবসা হলো যাদের টাকা দরকার তাদেরকে উনি টাকা দিতেন, বিনিময়ে তাদের জমি জমা নিতেন। টাকা যদি মিটিয়ে দিতে পারতো তাহলে জমি ফিরিয়ে দিতেন, কিন্তু টাকা যদি না মেটাতে পারত তাহলে তাদের জমি তিনি আত্মসাৎ। এরকম ভাবে চলতে চলতে একদিন উনি মারা গেলেন। 7 মাস হয়ে গেছে। এবার আর কি বলাই বাবু, উনি বলেছেন উনি মোটর ডিজেলসে চাকরি করতেন। তা ওনার একটা স্বভাব ছিল, প্রতিদিনই উনি যখন বাড়ি ফিরতেন, ওনার বাড়ি ফেরার টাইম ছিল 7টা 7:30। উনি যখনই বাড়ি ফিরতেন তখনই পরের দিনে বাজার করে নিয়ে আসতেন বাড়িতে। আর ওনার একটা অভ্যাস ছিল, ওনার মাছ ছাড়া খাওয়া চলতো না। যেরকমই হোক মাছ ওনার দরকার ছিল, আর প্রতিদিনই উনি মাছ কিনে বাড়ি ফিরতেন। এবার ওনার যে গ্রাম, সেই গ্রামের কথাটা একটু বলি। গ্রামের দুটো রাস্তা, একটা বড় রাস্তা যেখান দিয়ে অটো, বাস, ভ্যান, রিক্সা এগুলো করে আসা যেত গ্রামের মধ্যে, কিন্তু একটা রাস্তা ছিল মাটির সরু পথ, শ্মশানের পাশ দিয়ে। ওটাতে একটু শর্টকাট হতো। তা সেদিন উনি যখন ওনার স্টেশনে নামলেন, নেমে স্টেশনের বাজারেই ঢুকলেন, বাজার করে উনি দেখলেন ঘড়িতে তখন 9টা বাজে। উনি চিন্তা করলেন, না এখন টোটো বাস এগুলো ধরবো না, অটো ধরবো না, দেরি হতে পারে, দরকার নেই, এই সরু রাস্তা দিয়ে শর্টকাট, আমি সরু রাস্তা দিয়ে হেঁটে চলে যাই, কি আর আছে, শ্মশান্ত পবিত্র স্থান হিন্দুদের। এই কথা ভেবেই উনি রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন গ্রামের পথে, ওনার বাড়ির উদ্দেশ্যে। উনি সেদিন ইলিশ মাছ নিয়েছিলেন ব্যাগের মধ্যে, শুদ্ধ ইলিশ মাছ, আর কিচ্ছু নেই, শুদ্ধ ইলিশ মাছ কিনে উনি গ্রামের সরু মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে আসতেন। গ্রামে ঢোকার আগেই একটা বড় শ্মশান পড়ে, আর শ্মশান সবসময় নিস্তব্ধই থাকে। উনি বাড়িতে হেঁটে হেঁটে আসতেন, হঠাৎ করে শ্মশান থেকে উনি তখন প্রায় এই 8-9 পা দূরে ওনার ঘাটা যেন কেমন ভারী হয়ে গেল। উনি তাও পাত্তা না দিয়ে উনি ওনার মতন হেঁটে আসতেন। শ্মশানটা খালি ক্রস করে গ্রামের রাস্তার মধ্যে খালি পা ফেলতেন। ঠিক ওই সময় ওনার কানে দুটো ডাক ভেসে আসতো, বলাই বলাই। উনি চমকে পেছনের দিকে তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। চারিদিক অন্ধকার, সঙ্গে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে হেমন্তের শীতল হাওয়া বয়ে যাচ্ছে ওখান দিয়ে। এবং
কুয়াশার চাদর যত রাত বাড়ছে তত যেন কুয়াশার চাদরও বিস্তৃত হচ্ছে প্রকৃতির বুক জুড়ে এবং গাঢ় থেকে গাঢ়তর হয়ে যাচ্ছে। হঠাৎ করে ওনার কানে আরেকটা শব্দ ভেসে আসলো। উনি ফিল করতে পারলেন যেন ওনার উপর দিয়ে কোনো রাতের পাখি ডানা মেরে উড়ে গেল। উনি উপর দিকে তাকাতে দেখলেন যে দু তিনটে বাদুড় মুখ দিয়ে আওয়াজ করতে করতে উড়ে গেল। আর বাদুড়ের ডাকটা এমন যেন বুক কাঁপিয়ে দেয়। যে কোনো সাহসী লোকের বুক কেঁপে যাবে বাদুড়ের ওই ডাকে। সাধারণত বাদুড়রা ওইভাবে ডাকে না। আকাশের দিকে তাকাতেই উনি দেখলেন শুক্লপক্ষের তিলতে চাঁদ সারা আকাশ জুড়ে যেন খেলে বেড়াচ্ছে মেঘেদের সাথে। উনি আবারও বাড়ির দিকে পা বাড়ালেন। যখনই পা বাড়ালেন আবারও সেই ডাক, বলাই বলাই। এখন শুধু বলাই ডাকেই থেমে রইল না। ওই অজানা গলার আওয়াজ বলে উঠল, তুই ইলিশ মাছ নিয়ে যাচ্ছিস, আমাকে কটা পিস দিয়ে যাবি? উনি ওই শুনে একটু চমকে গেলেন। চমকে গিয়ে বললেন, কে রে বাবা? কাউকে তো পেছনে তাকিয়ে দেখতে পাচ্ছি না, কে আবার ইলিশ মাছ আমার কাছ থেকে চাইছে? আমি তো ইলিশ মাছ চেয়েছি, কে জানে? কেউ তো জানে না। পেছন দিকে তাকালেন কিন্তু কিছু দেখতে পেলেন না। যতবারই উনি পা চালাচ্ছেন বাড়ির দিকে আসার জন্য, ততবারই একটা কথা ওনার কানে ভেসে আসছে বারবার, বলাই বলাই। মানে ওনার নামে কেউ ওনাকে ডাকছে আর বারবারই বলছে, আমাকে কটা পিস ইলিশ মাছ দিয়ে যান। উনি এরপরে আর ওই কথা কেয়ার না করে উনি তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। বাড়িতে এসে বউকে আর কিছু বললেন না, শুধু বাজারের ব্যাগটা হাতে দিয়ে বললেন যে অনেকটা রাত হয়ে গেল, তুমি ইলিশ মাছটা রান্না করো, আমি ফ্রেশ হয়ে আসছি, আর এক কাপ চা দিও আমাকে। উনি ওয়াশরুমে ঢুকে গেলেন, দুটো ফ্রেশ হয়ে আসলেন। বউ চা নিয়ে এসে ওনাকে দিল। উনি চা খাচ্ছেন, সামনের ঘরে বসে বউ রান্না করছে। ওনার যে ওয়াইফ গ্যাসের টেবিলে যখন রান্না করতে গেছেন, গ্যাসের টেবিলের উপরে একটা বড় জানলা করে দিতেন, কারণ রান্নার যে ধোয়া টোয়া গুলো ওঠে এগুলো যাতে ঘরের মধ্যে না স্প্রেড করে জানলা দিয়ে সেটা বেরিয়ে যায়, তাই জন্য ওনার ওয়াইফ জানলা খুলে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে ওনার বউ শুনতে পাচ্ছে রান্নাঘরের পেছন দিকে শুকনো পাতার মধ্যে হাঁটলে যেমন খচখচ আওয়াজ হয়, ঠিক সেই রকম আওয়াজ। তিনি রান্নাঘরের জানলা দিয়ে একটু উঁকি মারলেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। ওনার ওয়াইফ তো সমস্ত ঘটনা কিছু জানে না, তাই জন্য ওনার ওয়াইফ কিছু না করে রান্না বান্না করলেন। ওনারা যখন খেতে বসেছেন সেই সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল সারা পাড়ার। যেই কারেন্ট চলে গেল সঙ্গে সঙ্গে ওনারা হেরিকেন জ্বালালেন। হেরিকেনের হিম আলো আর একটা কথা ভেসে আসছে, তোর কাছে ইলিশ মাছ চাইলাম, কিন্তু তুই আমাকে দিলি না, তোদের মাছ খাওয়া আমি বন্ধ করে দেব। ওনার বউও শুনলেন, ওনার ওয়াইফও শুনলেন এবং উনিও শুনলেন। ওদের দুজনের বুক দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। খাওয়া তো মাথায় উঠেছে, কেউ কোথাও নেই। শুনশান রাত, মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক আর হেমন্তের শীতল হাওয়ার মাঝে যদি এরকম একটা কথা শুনে কর্কশ গলায়, কি অবস্থা হয় যাদের সঙ্গে ঘটে তারাই শুধু জানে, অন্য কেউ সেটা বুঝতে পারবে না। কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে গিয়ে শুলেন, কিন্তু সেই রাতে ওনাদের দুজনের একজনেরও ঘুম আসলো না। খালি চোখ বুঝলেই ওই কথা যেন কানে ভেসে আসছে, যেন তাদের বাড়ি জুড়ে একটা
ভৌতিক পরিবেশে সৃষ্টি হয়েছে। বাড়ির উঠোনে যেন ভূতেদের তাণ্ডব শুরু হয়েছে। খালি মনে হচ্ছে আর বারবার উঠে উঠে বসছেন, আর ওনার শিরদাঁড়া দিয়ে, ওনাদের দুজনেরই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। পরদিন সকাল হতেই আর দেরি না করে বলরাইবাবু ছুটলেন ওনাদেরই পাড়ার এক অঘরী তান্ত্রিকের কাছে, যিনি ভূত চালান করতে পারেন, ভূতদেরকে আটকে রাখতে পারেন, এই ধরনের কাজ উনি সিদ্ধ হস্ত। যাওয়ার সঙ্গে সঙ্গেই অঘরী তান্ত্রিক এসে বলল, আরে তুই এসছিস, আয় আমার সামনে এসে বস, আমি জানতাম আজকে তুই আসবি। তুই একটু চমকে গেলেন, বললেন, আপনি জানতেন আমি আসবো কি করে? বলে, তুই যে প্রবলেমের জন্য এসছিস সেটা আমি জানি। তুই আমাদের গ্রামের মোড়লের ডাক শুনেছিস না কালকে? উনি আরো চমকে গেলেন, উনি জানলেন কি করে? তখন অঘরীতান্ত্রিক আবারও বলে উঠল, তোর মনে প্রশ্ন জাগছে না যে আমি কে কি করে জানলাম? আরে আমি সব জানি, সব জানি আমি। বল, তুই তো এই জন্যই এসছিস। তখন বলাইবাবু বলল, হ্যাঁ, এর থেকে আমাকে মুক্তি দাও। তখন অঘরীতান্ত্রিক যা বলল সেটা শুনে উনি আবারও ভয়ে সিটিয়ে গেলেন। বললেন, কালকে রাত্রিবেলা তুই যখন শ্মশানের ওখান দিয়ে মাছ কিনে বাড়ি ফিরছিলি, তখন হরেন মুখুজ্জে তোকে দেখেছিল বলাই বলাই করে, এবং তোর পেছন পেছন ইলিশ মাছের লোভে উনি তোদের বাড়িতেও চলে এলেন। এবং উনি একা না, উনি মারা যাওয়ার পরে ওনার প্রেত লোকে দুজন প্রেত বন্ধুও হয়েছে। ওনারা তিনজনে একসঙ্গে সব কাজ করে। ওনারা তিনজনেই তোর পেছনে পড়েছে। তুই যদি এখনই এর প্রতিকার না করিস, তাহলে কিন্তু তোর সমূহ বিপদ, তোর বংশ নির্বংশ করে দেবে। তুই তোর ওয়াইফকেও বাঁচবি না, তোকে ছাড়বে না ওরা। ওরা তোর উপর মারাত্মক রেগে আছে, যেখানে দেখবে সেখানে শেষ করে দেবে। তখন বলাইবাবু ভয়ার্থ চোখে বলল, তাহলে এখন উপায় কি করি? বলছে, তুই এক কাজ কর, এখন তো সকাল 11টা বাজে, আমি তোকে একটা তাবিজ দিচ্ছি, সেই তাবিজটা হাতের মধ্যে এখন পরে নে, যাতে ওরা তোকে ছুতে পারবে না। আর তুই রাত 8টা নাগাদ আমার বাড়িতে আয়, আমি তোকে বলে দেবো কি করতে হবে। ওনার হাতে একটা তাবিজ দিলেন, দিয়ে বলেন, এটা এখনই পড়। তিনি পড়লেন, পড়ার পরে আরেকটাও তাবিজ দিলেন, বললেন, তুই এখনই গিয়ে তোর ওয়াইফের হাতেও পরিয়ে দিবি, নয়তো তোরকে ছুতে ওরা পারবে না। তোকে ছুতে না পারলেও তোর বউকে যদি প্রোটেকশন না দেওয়া হয়, তোর বউকে ওরা মেরে ফেলে দেবে। তুই 8টার সময় আয়, আমি তোকে সমস্ত কিছু বলে দিই। তুই বাড়ি চলে আসছেন। ঠিক রাত 8টা যখন বাজে, তখন উনি আবারও গেলেন ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বলল, তুই এক কাজ কর, তুই আগামীকাল সকালবেলা 3টে মাটির সরাকে, মালসা যেটাকে বলা হয়, সেই মাটির মালসার মধ্যে কলা পাতা দিয়ে মোড়াবি, ওপর দিকটা মুড়িয়ে 2টো করে শোল মাছ ভাজা প্রত্যেকটা মাটির মালসায় 3টের মধ্যে 2টো করে দিলে হয় 6টা। সেই 6টা শোল মাছ 2টো করে এক একটা মালসার মধ্যে রাখবি। আর রাত ঠিক 12টার সময় শ্মশানের ওখানে যে তাল গাছটা আছে, সেই তাল গাছের গোড়ায় গিয়ে রেখে আসবি রাত 12টার সময়। আর যাবি কিন্তু খালি পায়ে, তাহলে ওরা আর তোর বাড়িতে আসবে না। ওরা কিন্তু এখনো তোর বাড়িতে আছে। আমার তাবিজ তোদের হাতে আছে, তাই জন্য ওরা তোদেরকে কিছু করতে পারবে না। আজ রাতেও হয়তো ভয় দেখাতে পারে, কিন্তু এর বেশি কিছু করার ক্ষমতা ওদের থাকবে না। তাবিজ তোদেরকে রক্ষা করবে। চলে যা, আমার কথাটা মনে রাখিস।
বলাইবাবু বাড়িতে চলে আসলো। সেই রাতেও সেই একই জিনিস, একদিকে হিমেল হাওয়া বইছে, আরেকদিকে ঝিঝি পোকার ডাক। ওর মধ্যে খালি ওই একটাই কথা, বলাই তুই আমাকে ইলিশ মাছ দিলি না, আমি কিন্তু তোদেরকে শেষ করে ফেলে দেবো। আমার সঙ্গে আরো দুজন আছে, তারাও কিন্তু তোকে ছাড়বে না। আমরা তিনজন মিলে কিন্তু তোদেরকে শেষ করে ফেলে দেবো। বারবারই একই কথা বলাইবাবু এবং বলাইবাবুর স্ত্রী শুনতে পাচ্ছেন। হরেন হরেনবাবুর কথা, যে আগে মোড়ল ছিল, একই গলা। সারা রাতও সেই রাতেও ওনারা দুজন সারা রাত ঘুমাতে পারলেন না, খালি ভয়ে শিখিয়ে যাচ্ছেন। পরদিন সকাল হতেই তিনি বাজার গেলেন। বাজারে গিয়ে কিনতে বড় দেখে মাটির মালসা কিনলেন, 6টা বড় বড় শোল মাছ কিনলেন। কিনে সন্ধে হতেই ওনার বউ সেই শোল মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পুড়ে নিলেন। পুড়ে ওই মাটির মালসার মধ্যে বসিয়ে বললেন, রাত 12টার সময় তুমি বেরো, গিয়ে শ্মশানে গিয়ে আসো। উনি অপেক্ষা করছেন, ঘড়ির কাঁটা তখন 10টা ছুঁয়ে। উনি অপেক্ষা করছেন কখন 12টা বাজবে আর উনি কখন বেরোবেন, কারণ এই পরিস্থিতি থেকে যে করেই হোক মুক্তি পেতেই হবে। আর তান্ত্রিককে উনি আরেকটা কথা জিজ্ঞেস করেছিলেন যে, বাবা আমি যে যাবো ওখানে, আমার কোনো ক্ষতি হবে না তো? তখন তান্ত্রিক বলল, না, কারণ তোর হাতে তাবিজ আছে, আমার মন্ত্রভূত তাবিজ। ও তোর কোনো কেউ ক্ষতি করতে পারবে না, আর তুই তো ওদের জন্যই খাবার নিয়ে যাবি, কাজেই কোনো ক্ষতি কিছু হবে না। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 11টা, 11:30, আস্তে আস্তে যেই 12টা ছিল, তিনি খালি পায়ে গ্রামের সরু মেঠো রাস্তা দিয়ে কুয়াশা ঘেরা প্রকৃতি, ওর মধ্যে 3টে মাটি মালসা নিয়ে যার মধ্যে শোল মাছ পোড়া আছে নিয়ে যাচ্ছেন শ্মশানের উদ্দেশ্যে। আর ভয়ে কাঁপছেন, যদি কিছু হয়, যদি কিছু হয়, যতই হোক প্রেত আত্মা। শ্মশানের সামনে গেলেন, দেখলেন শ্মশানের সামনে প্রকাণ্ড একটা তাল গাছ। সেই তাল গাছটা যেন একটা মায়াবী পরিবেশ ধারণ করেছে, যেন তাল গাছটা দেখে ওনার ভয় লাগছে। তাল গাছের মধ্যে হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, তাল গাছের পাতাগুলো নড়ছে, সেই জিনিস দেখে ওনার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। তিনি কোনো রকমে মালসাগুলো তাল গাছের গোড়ায় রাখলেন। তাল গাছের গোড়ায় রেখে দুপা পেছনের দিকে সরে আসলেন। সরে এসে তিনি আবারও তাল গাছের দিকে তাকালেন। দেখলেন, তিনি যা দেখলেন সেই দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। দেখলেন হঠাৎ করে শুনশান জায়গার মধ্যে 3টে অবয়ব এসে দাঁড়ালো ওই মালসার সামনে। উনি ওই দেখে পেছন ঘুরে দিলেন বাড়ির দিকে দৌড়। দৌড়তে দৌড়তে বাড়িতে এসে হাঁপাতে লাগলেন। ওনার ওয়াইফ জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওনার ওয়াইফকে উনি সমস্ত ঘটনা খুলে বললেন। পরদিন সকালবেলা থেকে ওনার প্রচন্ড জ্বর। গ্রামের ডাক্তার আসলো, এসে জিজ্ঞেস করলো, জ্বর বাঁধালে কি করে? তোমার তো সর্দিও নেই, কাশিও নেই, ঠান্ডার মধ্যে কি ঘুরেছো? সামনে তো শীত আসছে, এই সময় তো ঠান্ডা লাগার চান্স আছে, কিন্তু সর্দি কাশি নেই কেন? তখন বলাইবাবু বললো, আর কি বলবো আপনাকে, জানি না আপনি বিশ্বাস করবেন কিনা। গ্রামের ডাক্তার বলল, আরে বাপু বলো না কি হয়েছে। তখন বলাইবাবু সব ঘটনা খুলে বললেন। তখন উনি একটা কথাই বললেন যে, হ্যাঁ আমরা গ্রামের মধ্যে কানা কুশো শুনেছি, কিন্তু আমি প্রথম দিকে বিশ্বাস করিনি, কিন্তু এখন যখন তুমিও বলছো একই কথা, আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। হয়তো
শহরের ডাক্তার এটা বিশ্বাস করবেন না, কিন্তু আমি তো গ্রামের ডাক্তার, গ্রামের লোকেদেরই চিকিৎসা করি, আমি এসব মানি, বিশ্বাস করি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। উনি ওষুধ দিলেন, বড়াইবাবু ঠিক হয়ে গেলেন, আস্তে আস্তে সুস্থ হলেন। উনি আবারও গিয়ে চাকরিতে জয়েন করলেন। কিন্তু তান্ত্রিক বাবার এই তাবিজটা এখনো ওনাদের দুজনের হাতে পড়া, কারণ যে কোনো সময় বিপদ আবারও ঘনিয়ে আসতে পারে তাদের জীবনে, এরকমই বলেছিল ওদের গ্রামের তান্ত্রিক। এখনো পর্যন্ত আর কিছু হয়নি। এই ছিল আজকে বলাইবাবুর বলা আমাদের ফিয়ার ব্লকের একটা ঘটনা। আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিও, আরো ভালো ঘটনা আসবে, আরো ভয়ের ঘটনা আসবে, যেগুলো সাবস্ক্রাইব করা থাকলে মিস করবে না, কিন্তু সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে মিস করে যেতে পারেন। তাই বলছি, প্রত্যেক রবিবার আমরা ঘটনা দিই, আরো দেব। আর এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থাকো।